একবার আমাকে বলেও তো যেতে পারতো। আবির হাসতে হাসতে বলে। তোর মতো বাদর না তো সোহা, ক্লাস মিস তো জীবনেও করবে না। নিহাল বলে। ঠিক উল্টো দুজন মানুষ। যদি একটু ঠিক বানাতে পারে তাকে, তবে বেচারির খুব কষ্ট হবে ঠিক করতে তোকে। সবাই হাসতে থাকে। সাফাত দাঁতে দাঁত কিরমির করে বলে। আমি আছি, আমার জ্বালায় তোরা কি বুঝবি? হাতের কাছে থাকা বালিশটা ছুঁড়ে দিয়ে বলে। নিজেরা তো দিব্যি প্রেম করছিস। তাহলে আগে প্রপোজটা তো কর। এত একতরফা ভালোবেসে মরে গিয়েও তো লাভ নেই। সোহারই বা কি দোষ, সে তো আর জানে না। আমিও তাই ভাবছি, তবে এটাও বুঝে গেছি সোহার কাছে সবার আগে তার পরিবার, আর এখন প্রপোজ করলে সে পরিবারের দোহাইটাই দেখাবে। তার মানে সে কখনো রাজি হবে না। এক কাজ করা যায়, চলো আমরা আন্টি আঙ্কেলকে নিয়ে সোহার বাসায় প্রস্তাব দিই। আর আমি জানি সাদ্দাম ভাইয়া তোকে খুব ভালোবাসে, কখনো না করবে না। ওরা রাজি হলে তবে কিন্তু সোহাকে রাজি করানো সহজ হবে। তাহলে আপুর সব কাজ শেষ হোক, আমি এটাই করব। আব্বু তো আবার খুব তাড়াতাড়ি চলে যাবে, আর আম্মু সে তো এক পায়ে দাঁড়ানো। ওদের কথায় আকাশের সাফাতও সম্মতি জানায়। সাফাত বলে, আরো কতক্ষণ সবার সাথে আলোচনা শেষ করে নেয়। 2-3 দিন ভালোই ব্যস্ততার মধ্যে গিয়েছে সাফাতের। কলেজে আর যায়নি, বন্ধুরা আর কলেজে যায়নি। সোহা যদিও সাফাতকে মিস করেছে, তবে মুখ দিয়ে কিছু বলেনি। ঋতু আর তৃষা ইচ্ছে করে করে সোহার কাছে ওদের কথাই বেশি বলছিল। সোহার কেমন জানি অস্থির অস্থির লাগছে সাফাতকে না দেখতে পেয়ে। সন্ধ্যাবেলা টেবিলে পড়তে বসে বসে এইসব ভেবে যাচ্ছে। সেই আসার পর থেকে ওদের সাথে কোনো যোগাযোগ আর দেখা নেই। বেশি কিছু ওদের থেকে জানতেও পারছে না, জিজ্ঞেস করলেই সব কয়টা পচাবে। ভাবছে, আচ্ছা আমার এমন লাগছে কেন? তবে কি আমি সাফাতকে মাথায় হাত দিয়ে চেপে ধরে। না, জীবনে একতরফা কোনো কিছুই ভালো না। আর আমি তো জানি কই সাফাত আর কই আমি। আমার এইসবের থেকে দূরে থাকাই ভালো। আর যদি সবাই জানতে পারে তাহলে যে হাসবে। আরও অনেক কিছু ভেবে নিজেকে সান্ত্বনা দেয়, মনে মনে বলে, তুই পড়তে এসেছিস সোহা, পড়তে মন দে। তোর তোর জন্য এইসব প্রেম ট্রেম না। ঋতু আর সোহা অনেকটাই বুঝতে পারছে সোহার মনেও আস্তে আস্তে সাফাতের জন্য ফিলিংস তৈরি হচ্ছে। সোহাকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছে করে দুজন রেডি হতে থাকে। সোহা শুধু তাকিয়ে দেখছে, কিন্তু কিছু বলছে না। অবশেষে না পেরে জিজ্ঞেস করেই বলে, তোরা এখন কোথায় যাচ্ছিস? তৃষা হিজাব পড়তে পড়তে বলে, বাসায় আর ভালো লাগছে না, তাই একটু ওদের সাথে ঘুরতে যাচ্ছি। তুই কি যাবি? সোহা মন খারাপ করে বলে, তোরা কি একবার বলেছিস নাকি যেতে? বুঝি বুঝি, সবই বুঝি। আমি গেলে বোধহয় ডিস্টার্ব হয় তোদের। তৃষা আর নিতু সোহার কথা শুনে মিটি মিটি হাসছে, তবে সোহাকে বুঝতে দিচ্ছে না। নিতু পেছন থেকে সোহাকে জড়িয়ে ধরে বলে, আরে বোকা, এমনটা না তো, রেডি হয়ে সময় লাগবে না, তাই আগে বলিনি। সোহা মুখ ভেঙচি কেটে বলে, হয়েছে, আর সুন্দর করে মিথ্যে না বললেও হবে। তৃষা বলে, আচ্ছা মহারানী, সরি, এবার আপনি রেডি হয়ে আসুন প্লিজ। সোহা তৃষার কথা বলার ভঙ্গি দেখে হেসে ওঠে, সাথে তৃষাও। সোহা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তবুও অযথাই রাগ করে। এর মধ্যে আবির কল করে জিজ্ঞেস করে বের হয়েছে কিনা। ঋতু বলেছে, আমরা আসছি, সোহা এখনো রেডি হয়নি। আচ্ছা, সাবধানে এসো। বলে কল কেটে দেয়। সাফাতের সবাই এসে একসাথে বসে আছে। কালকে আবির আর রিফাতকে সাথে নিয়ে আর সাফাতের আব্বু আম্মু গ্রামে যাবে সোহাদের বাসায় যাওয়ার জন্য। তবে সোহাকে এটা বলবে না, অন্য কিছু বলে বোঝাবে। সবাই জানে, শুধু সোহা জানে না। সাফাতের মনটা আজকে অনেক ভালো লাগছে। এতদিনের অপেক্ষার অবসান ঘটার পালা। খুশি তো হবে, যদিও সোহা জানতো রাজি হয়ে যেত, তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। বাইরে হালকা শীত, তাই সোহা হিজাব পরে আবার সাথে একটা পাতলা চাদর পরে নিয়েছে। সন্ধ্যার পরে ব্যস্ত শহরে ঘুরতে সোহার ভালোই লাগে, তবে পড়াশোনার জন্য হয়তো বেশি বের হওয়া হয় না। আবার মাঝে মধ্যে বের হয় সবাই মিলে। হিমাকে সবসময় বাসা থেকে বের হতে দেয় না, তাই বুদ্ধি করে বাসা থেকে হোস্টেলে থাকার অনুমতি নেয়। এরপর তৃষার কথা বললে রাজি হয়ে যায়। কালকে থেকে হিমাও চলে আসবে। ওরা একসাথে থাকলে ওদের পড়াশোনার কোনো রকম ক্ষতি হয় না, কারণ সাথে যে সোহা আছে। সোহা থাকলে কি আর ফাঁকিবাজি চলে? আজকে আর বেশি দূরে যাবে না, ওরা হেঁটে হেঁটেই যাচ্ছে। যতই সামনে যাচ্ছে কেন যেন সোহার হার্টবিটটা বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তবু একটা ভালো লাগা তো আছে, সাফাতের সাথে দেখা হবে যে। সোহা মনে মনে ভাবে, আচ্ছা আমার মতো সাফাতও যদি এক্সাইটেড থাকতো তাহলে হয়তো আরো ভালো হতো। কাছে একটা পার্ক আছে, ওখানে সন্ধ্যার পর সবাই আড্ডা দিতে আসে। শুধু কয়েকটা দোলনার বাচ্চাদের খেলাধুলা করার জিনিস আছে, বেশি কিছু নেই।
তবে অনেক মানুষ আসায় ভালোই লাগে এখানে সময় কাটাতে। আজকে ওরা ওখানে এসেছে। এসেই সোহা দোলনায় বসে পড়ে। নিতু আবিরকে কল করে এখানে আসার জন্য। ওরা এখানেই আছে, তবে একটু ভেতরে। তেমন একটা আলো নেই এখানে। রাস্তার সাইডে থাকায় ল্যাম্পপোস্টের আলোয় যা দেখা যাচ্ছে তাই। সোহার এর জন্য এই জায়গাটা এত ভালো লাগে। এত মানুষের ভিতরেও কেমন যেন স্তব্ধতা আছে। সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। রিফাত আর আবির এসে সামনে দোলনায় বসে। এসেই সোহার সাথে কথা বলে। সোহাও মুস্কি হেসে উত্তর দেয়, ভালো আছি। তবে সাফাতকে দেখতে পাচ্ছে না। তবে কি সাফাত আসেনি নাকি? তৃষা ভাইয়ার সাথে কথা বলে। সাফাত ফোনে মিমির সাথে কথা বলছে। মিমি আজকে আবার শ্বশুরবাড়ি চলে গেছে। মিমির শ্বশুরবাড়ির মানুষগুলো আবার খুব ভালো। কথা বলতে বলতে হাসতে হাসতে সবার কাছে এসে বসে। আর চোখে একবার সোহার দিকে তাকায়। সোহা সাফাতকে ফলো করছে। খুব সুন্দর করে হাসতে হাসতে সাফাত কথা বলছে। বোঝাই যাচ্ছে না কার সাথে কথা বলছে, ছেলে নাকি মেয়ে। তবে সাফাতকে খুব খুশি দেখাচ্ছে। আবার কথা বলতে বলতে একটু সামনে চলে যায় সাফাত। এতে সোহা আরো বেশি অবাক হয়। কারোর সাথেই বা এমন সময় নিয়ে কথা বলছে। যাই হোক, সোহার সাফাতের দিকে তাকাবে না। সে যা ইচ্ছে করুক। সবাই পাশে থেকে শুধু দুজনের কাণ্ডটাই দেখছে। সাফাত যা কাণ্ড করছে শুধু হাসিয়ে পাচ্ছে। এবার সাফাত এসে বসে বলে, তোমরা সবাই কেমন আছো? সবাই উত্তর দেয়, ভালো আছি। সোহা কি অবস্থা ভালো আছো? তোমাদের তো কোনো পাত্তাই নেই। সোহা বুড়ো কুচকে একবার সাফাতের দিকে তাকায়। কোনো উত্তর দেয়নি। পাশ থেকে তৃষা বলে, সাফাত ভাইয়াকে আজ এত খুশি লাগছে যে? সাফাত হাসতে হাসতে বলে, আসলেই আমি সত্যিই খুশি। তোমরাও কারণটা শুনে খুশি হবে। আবির হাসতে হাসতে বলে। কারণ এবার বলে দিই ওদের। সাফাত মুখে হাসি রেখে বলে, কালকে আমরা সবাই মেয়ে দেখতে যাচ্ছি। কথাটা শুনে সোহা মুখ উপরে তুলে তাকায়। তৃষা খুব আগ্রহ নিয়ে বলে, কার জন্য সাফাত ভাইয়া? সাফাত উত্তর দেয়, আমার জন্য। কথাটা শোনার সাথে সাথে সোহার মুখটা মলিন হয়ে যায়। সাফাত ভালোই বুঝতে পারছে সোহার ভালো লাগেনি। তবে এটাই আপাতত শুনতে হবে যে না হলে সহজে নিজের করে পাবে না। আবির বলে, কালকে আমরা সবাই যাচ্ছি। আসলে আঙ্কেল তো চলে যাবে আবার, তাই এত তাড়া। আর সাফাতেরও মেয়েটাকে ভালো লেগেছে, সব মিলিয়ে আর কি। রিফাত বলে, সোহা, কেমন লাগছে আমাদের বন্ধুর বিয়ের কথাটা শুনে? সোহা জোর করে হেসে বলে, ভালোই তো, ভালো। আমাদের সাফাত কিন্তু এক ধাপ এগিয়ে। আমরা তো বোকার মতো প্রেম করছি, আর ও কিন্তু ডিরেক্ট বিয়ে ভাবা যায়। তবে মেয়েটার কপাল আছে বলতে গেলে। বলে চোখ টিপ মারে। সাফাত সাথে সাথে শব্দ করে হেসে ওঠে। সাফাতের হাসির শব্দে যেন সোহার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কই, আজ অব্দি তো কখনো এত খুশি আর হাসতে দেখেনি। তাহলে বোঝাই যাচ্ছে সে কতটা এক্সাইটেড মেয়েটার প্রতি। সোহা ভাবে এতদিনে বুঝতেও পারেনি। সোহার কেমন যেন ছটফট করছে মনটা। এখানে থাকতে ইচ্ছে করছে না। আজ অব্দি কখনো এখানে আসলে খুশি মনে যেতে ইচ্ছে করেনি, বরং আরো থেকে যেতে ইচ্ছে করেছে। তবে আজ সম্পূর্ণ বিপরীতটা মনে হচ্ছে। ইচ্ছে করছে না এখানে এক মিনিটও থাকতে। সাফাত হাসি হাসি মুখে সবার সাথে কথা বলছে, আবার আর চোখে সোহাকেও ফলো করছে। খুব মজা লাগছে ব্যাপারটা ওর কাছে, কারণ সোহার মুখটা একদম দেখার মতো। সবাইও ব্যাপারটা দেখছে আর মিটিমিটি হাসছে আর একটু মজা নেওয়ার জন্য। সাফাত সোহার উদ্দেশ্যে বলে, সোহার কি মন খারাপ নাকি? সোহা মুস্কি হেসে বলে, না না, তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। তৃষা বলে, শরীর খারাপ লাগছে কি? বাসায় যাবি? সোহা উঠে দাঁড়ায় এবং বলে, আসলে বাসায় গেলেই ভালো লাগতো। ঋতু বলে, আচ্ছা যাবো তো, আর একটু থাক না। আচ্ছা। বলে একটু সামনে চলে যায়। একটু সামনে যেতেই একটা বাচ্চা দেখতে পায় সোহা। বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, মনে হয় কারোর সাথে এসেছে। চারপাশে তাকিয়ে দেখে ওর সাথে কেউ নেই। এর মধ্যে আরো একটা বাচ্চা ছুটে আসে। সোহা মুস্কি হেসে বাচ্চাটার কাছে যায়। বাচ্চা দুটো সোহার কাছে আসে। সোহা বাচ্চা দুটোকে কাছে টেনে বলে, তোমাদের নাম কি বাবু? দুজনেই খিলখিল করে হেসে ওঠে। সোহা অবাক চোখে ওদের হাসির শব্দ শুনছে। কি মায়াবী মানুষ, এতে কোনো ভেজাল নাই। বাচ্চা দুজন বলে মেয়েটার নাম মিনু আর ছেলেটার নাম রুশো। বাহ, তোমাদের দুজনের নামই সুন্দর, তোমরা দেখতেও খুব সুন্দর। বাচ্চা দুটো আবারও হেসে ওঠে। ওদের হাসি দেখে সোহার মুখেও হাসি ফিরে আসে। বাচ্চা দুটোকে জিজ্ঞেস করে, তোমরা কার সাথে এখানে এসেছো? রুশো উত্তর দেয়, এখানে পাশের বস্তিতেই থাকি, মা আছে, আমাদের বাবা। আকাশের দিকে তাকিয়ে আঙুল দিয়ে দেখায়।
ওই চাঁদের দেশে বেড়াতে গেছে। নিমিষেই সোহার মুখটা কালো হয়ে যায়। বাচ্চাগুলো কতটা অবুঝ। আচ্ছা আমি কি ওদের মতো বাবা হারা? কই আমি তো ওদের মতো বেড়াতে গেছে কথা মানি না। হয়তো এটাই ছোট বড় মানুষের পার্থক্য। রুশো চল ঝালমুড়ি খামো, দেখি দে কিনা আম করে। কথাটা বলেই দৌড় দিতে গেলে সোহা ওদেরকে দাঁড় করায়। রুশো আর মিনুর হাত ধরে বলে ঝালমুড়ি খাবে। বাচ্চা দুটো মাথা নেড়ে সম্মতি জানায়। তাহলে চলো। এরপর ওদেরকে নিয়ে ঝালমুড়ি খেতে যায়। সোহা নিজের জন্য কিনে নেয়। ওদের সাথে দুষ্টমি আর হাসাহাসি করতে করতে ঝালমুড়ি খাচ্ছে। রুশো আর মিনুও খুব খুশি। এত ভালো মানুষ ওরা কমই দেখেছে। ল্যাম্পপোস্টের আলোয় যেন ওদের তিনজনের হাসির শব্দে মনটা জড়িয়ে যাচ্ছে। আর দূর থেকে এটাই উপভোগ করছে সাফাত। যতই সে সোহাতে ডুব দিতে চায় ততই মুগ্ধতা বাড়ে। এই মেয়ের মধ্যে জাদু আছে। সবার সাথেই তার কত সুন্দর সম্পর্ক, আপন করে নেয়। আজ অব্দি কাউকে এত নির্মল আর উদার হতে দেখেনি। তবে সোহার এই মন মানসিকতাই তার ওপর ভালো লাগা, যা সোহার অজান্তেই সাফাতের মন প্রতিনিয়ত ছুঁয়ে যাচ্ছে। সোহা ওদের সাথে মিনু আর রুশোর সাথে দৌড়াদৌড়িও করতে থাকে। বাচ্চা দুটো সোহাকে ধরতে চেষ্টা করছে। সোহা সরে যাচ্ছে আর বাচ্চারা খিলখিল করে হাসছে। এখানে থাকা অনেক মানুষই ওদের কি মন দিয়ে দেখছে। বাচ্চা দুটোর সাথে সাথে সোহা নিজেও যেন আজ বাচ্চা হয়ে গেছে। সাফাত মন দিয়ে ওদেরকে দেখছে। একটু আগেই মন খারাপ করে থাকা মানুষটা এখন কতটা প্রাণবন্ত ভাবা যায়। ঠিক এই মানুষটাই মন খারাপ করেছিল এতক্ষণ। নিতু মুস্কি হেসে বলে সেই ছোট্ট থেকে মেয়েটা এমন, তার অনেক দিনের শখ ছোট পথ শিশুদের সাথে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো ছোটাছুটি করবে। আমার সাথে এই নিয়ে গল্প হয়েছে ওর। আজকে অবশেষে স্বপ্নটা পূরণও হয়ে গেল। সাফাত ভাইয়া আপনি কিন্তু ওর সেই অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করবেন। একটা বিশ্বস্ত মানুষের জন্যই যে সব কিছু জমিয়ে রেখেছে সে। আমরা সবাই ভালো থাকতে চাই, পৃথিবীর সুখগুলো অনুভব করতে চাই। সাফাত নিতুর কথায় মুস্কি হাসে। আবির নিতুকে হালকা একটা থাপ্পড় দিয়ে বলে খুব তো বড় হয়ে যাচ্ছিস, বুঝেছি। আমাকেও কাজটা সাফাতের মতো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তৃষা রিফাত সাথে সাফাতও জুড়ে হাসির দেয়। এতে নিতু খানিকটা লজ্জাও পায়। সাফাত ওদেরকে বারণ করে যেন কোনোভাবেই সোহাকে না বলে। সে নিজের মুখেই প্রথম সোহাকে জানাতে চায় আর রইল স্বপ্ন। সে তো নিজের আর সোহার দুইটাই পূরণ করবে, আর পৃথিবীর সব সুখ দুজন মিলে উপভোগও করবে। মিনু হাসতে হাসতে শ্বাস নেয় জোরে জোরে আর বলে রুশো চল, এবার যাইতে হইব। মাই কিন্তু মারবো, আর দেরি করুন যাইব না। সোহা ওদেরকে হালকা জড়িয়ে ধরে বলে ভালো থেকো তোমরা, আবার একদিন দেখা হবে। মিনু আর রুশো সোহাকে উদ্দেশ্য করে বলে আচ্ছা আফু এবার যাই, তুমি ভালো থাইকো আর দেহা লইও, আবার খেলুম নে। আয় রুশো তাড়াতাড়ি আয়। বলে দৌড়ে চলে যায়। সোহার মুখে এখনো হাসি লেগে আছে আর ওদের দিকে তাকিয়ে দেখছে। বাইরে আর সোহা আজ কিছু খায়নি। বাকিরা হালকা খাবার খেয়ে নিয়েছে। তারপর বাসায় ফিরে আসে সবাই। সাফাত আর সোহার এরপর আর কোনো কথা হয়নি। পরদিন সকালবেলা রওনা দিয়ে দেয় সাফাতরা, সাথে আবির আর রিফাত। আব্বু আম্মু আছে। আবিরের আম্মু আগে থেকে নিতুর আম্মুকে বলে রেখেছে। অবশ্য বিয়ে নিয়ে কিছু বলেনি। সাফাত তো টেনশনে আছে সোহার বাসার লোক রাজি হবে কিনা। যদি ওরা পড়াশোনার জন্য রাজি না হয় তাহলে অবশ্য সাফাত ম্যানেজ করে নেবে। কেননা সাফাত নিজেও চায় সোহা পড়াশোনা করুক। নিজের একটা পরিচয় অবশ্যই সবারই দরকার। তারপর আবার এত ভালো পড়াশোনায় সোহা। আরও অনেক কিছু মাথায় ঘুরছে সাফাতের মনে। টেনশনে চুপচাপ বসে আছে। ওর আব্বু আম্মুও খুব খুশি, কারণ ওনাদের ভীষণ পছন্দ হয়েছে সোহাকে। অবশ্য যাকেই পছন্দ করতেও রাজি হয়ে যেত। ছেলের পছন্দেরও তো একটা মর্যাদা আছে। তবে সোহাকে খুব পছন্দ হয়েছে, একদম মনে ধরে গেছে। সোহা সারা রাত ঘুমাতে পারেনি। কেন জানি সাফাতের বিয়ের কথাটা মাথায় ঘুরছে। বাবা মারা যাওয়ার সময় ঠিক যেমন খারাপ লেগেছিল, আজকেও ঠিক তেমনটাই লাগছে। ভেতরে কেমন অস্থিরতা, তারপর আবার কাউকে হারানোর ভয়। সব মিলিয়ে অসম্ভব খারাপ কেটেছে রাতটা। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই হাঁটতে বের হয়। নিতুকে নিয়ে হাঁটতে বের হয় সোহা। তৃষা এখনো গভীর ঘুমে। কয়েকবার ডেকেছি তবে ওঠেনি, তাই ওরা দুজনে বের হয়ে পড়ে। শহরটা একদম ফাঁকা। এই ভোরবেলা কেউ ঘুম থেকে ওঠেনি। হালকা শীত, চারপাশে বড় বড় দালান কোঠা, কেমন যেন স্তব্ধ চারপাশ। সোহার অবশ্য ভালো লাগছে, তবে শহরটাকে এমন স্তব্ধ যেন মানাচ্ছে না। ব্যস্ততাই যেন তার আসল সৌন্দর্য। আসলে আমরা যাকে যেমন দেখতে অভ্যস্ত তাকে তেমনটাই পছন্দ করি।
হঠাৎ করে পরিবর্তন চোখে লাগার মতো। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। অবশ্যই আমরা তেমন মানুষকে বর্জন করব যারা মুখোশধারী, তাহলেই জীবন সুন্দর। কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করছে, তারা সকালে প্রতিদিনই ব্যায়াম করতে বের হয়। ডায়াবেটিস রোগী বেশিই চোখে পড়ে। মাঝে মধ্যে আসলে কারো কারো সাথে কথা হয় আর জানতেও পারে সমস্যাগুলো। সোহার এত অভ্যাস নেই বেশি হাঁটার, তবে ইদানিং হাঁটাহাঁটি করা তার হ্যাবিটে পরিণত হয়েছে। দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর এসে পৌঁছায় নিতুদের বাসায়। সবাই আগে রেস্ট নিচ্ছে। নিতুর আম্মু তো কত কিছু রান্না করে রেখেছে। সাফাতের আম্মু আর আব্বু বসে বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে খুব ভালো লাগে মানুষগুলোর ব্যবহার। রিমি মেহমান আসবে শুনে এসেছে। সিমিয়া বাবুনি আর আসেনি। সিমিয়া তো আর জানে না ওরা ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সাদ্দাম যা পাগলামি করে মেয়ের জন্য, তাই বাবার বাড়ি এসে বেশি থাকতে পারে না। সোহারা কলেজে ক্লাস করতে ব্যস্ত। এর মধ্যে তৃষা বলে, ভাইয়ারা মেয়ের বাড়িতে পৌঁছে গেছে। নিতু বলে, আমাকেও ফোন করে বলেছে, বলল আজকে নাকি ওখানেই থাকবে, কালকে ফিরবে। আর সাফাত ভাইয়ার আব্বু পরশু চলে যাবে কানাডা। সোহা যেন না চাইলেও শুনতে হচ্ছে, তবে যথাসম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এত দুর্বল আর আবেগপ্রবণ হলে তো আর চলবে না। জীবনে চলতে গিয়ে প্রেম ভালো লাগা আসবেই, তবে থেমে তো আর থাকা যাবে না। সবাই মিলে আলোচনা করছে। সামনেই কলেজে অনুষ্ঠান হবে। যারা পরীক্ষায় মেধা তালিকায় আছে পুরস্কার দেওয়া হবে। নিতু আর তৃষাও খুব খুশি হয়, কারণ সোহা যে প্রথম হয়েছে। সোহার কাছে এটা আবার নতুন কিছু না, তবে ওর কাছে আবেগের জায়গা হলো তার সফলতা। জীবনে সফল হওয়াই যে তার লক্ষ্য। কলেজের ভিপি, মালিক আরও কিছু সদস্য এসে পুরস্কার বিতরণ করবে, আর সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। স্যার সোহাকে ডেকে নিয়ে বলেছে বক্তব্য দিতে হবে অনুষ্ঠানে, প্রস্তুতি নেওয়ার জন্য। সোহা আচ্ছা বলে স্যারের সাথে আরও কিছু কথা বলে চলে আসে। এখন আপাতত বাসায় চলে যাবে। পরশুদিন অনুষ্ঠান হবে, আর লেখা শেষ করে একটু মুখস্থ করে নিবে সোহা। সে বরাবরই এসবে অভ্যস্ত। প্রথম প্রথম ভয়ে কথা বলতে পারতো না, তবে যখন মনে সফল হওয়ার জেদ চলে এসেছে তখন থেকে সব পারে। একজন ভালো মানুষের বৈশিষ্ট্যের মধ্যে সৎ সাহস এবং পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা থাকাটা যে ভীষণ জরুরি। বিকেলে রিমিকে নিয়ে সাফাতটা সোহাদের বাসায় যায়। রিমি আগেই কল করে সিমিয়াকে বলে দিয়েছে ওরা আসছে। সিমিয়া শাশুড়িকে নিয়ে অনেক কিছুর আয়োজন করে ওদের জন্য, যেহেতু বিকেলে আসছে তাই নাস্তার ব্যবস্থা করে। সাদ্দাম তার মেয়েকে নিয়ে বসে আছে আর ওরা কাজ করছে। বাবা মেয়ে খুব ভালো সময় কাটায়। পিচ্চিটা দেখতে একদম ওর দাদার মতো আর কিছুটা সাদ্দামের মতো হয়েছে, তাই সাদ্দামের কাছে নিজের বাবাকে দেখতে পায় বাবুর মধ্যে। কথা বললেই বাবু খিলখিল করে হাসে, যা দেখে সাদ্দামের নিজের মনটাও ভালো হয়ে যায়। তারপর বাপ মেয়ে দুজনেই একসাথে হাসে। সিমিয়ার কাজ শেষ করে এসে বাবা মেয়ের কাণ্ডটাই দেখছে। মনে মনে বলে, আমার মানুষগুলো ভালো থাকুক। সিমিয়া খুবই দায়িত্ব সম্পন্ন মানুষ। সবসময় সে সবাইকে দেখে শুনে রাখে। একদম মিলেমিশে সবাই একসাথে জীবন পার করছে। এত সুন্দর পরিবার পাওয়া যে ভাগ্যের। সে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করে সবসময়। সাফাতটা আসতেই সাদ্দাম সবার সাথে কৌশল বিনিময় করে ভিতরে নিয়ে যায়। সোহার আম্মু এসে ওদেরকে ড্রয়িং রুমে বসায়। রিমি সাদ্দামের কোল থেকে বাবুকে নিয়ে কথা বলতে থাকে। বাবু তার খালামনির কথায় খিলখিল করে হাসছে। সিমি এসে ওদেরকে সালাম দিয়ে কথা বলে। বাবুকে শাশুড়ির কোলে দিয়ে রিমিকে সাথে করে নিয়ে চলে যায়। রিমি আর সিমিয়া সবার সামনে এনে অনেকগুলো খাবার রাখে। সাফাতের আম্মু তো অবাক হয়ে যায়, এত অল্প সময়ের মধ্যে এত কিছু কিভাবে করলো। সাদ্দাম ভেবেছে হয়তো সিমিয়ার জন্য এখানে বেড়াতে এসেছে ওরা। এর মধ্যে আবির বলে, ভাইয়া আপনার সাথে আঙ্কেল আর আন্টি কিছু কথা বলার জন্য এসেছে। সাদ্দাম মুস্কি হেসে বলে, অবশ্যই। কেন নয়, আগে তোমরা একটু নাস্তা করো, তারপর সব কথা হবে। আঙ্কেল আপনার প্লিজ লজ্জা পাবেন না, আমি তো আপনাদের ছেলের মতোই। সাফাত আপাতত কিছু বলছে না, চুপচাপ বসে আছে, যেন ছেলে নড়তে পর্যন্ত ভুলে গেছে। আবির আর রিফাতের সাফাতকে দেখে খুব হাসি পাচ্ছে। সাফাতের, দেখো বাবা, তুমি তো আমার ছেলের মতোই। আমি জানি এই বাড়ির গার্ডিয়ান এখন তুমি, যদিও তোমার আম্মু আছে। তাই তোমাদের কাছে আমরা একটা আবদার নিয়ে এসেছি। আগে কথা দাও, আমাদের ফিরিয়ে দিবে না? সাদ্দাম কিছু বুঝতে পারছে না। ওনারা ওদের কাছে কিসের আবদারি বা নিয়ে আসতে পারে, কিছুই মাথায় আসছে না। একবার মায়ের দিকে আবার সিমিয়ার দিকে ঘুরে থাকায় কি বলবে কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না। সাদ্দাম মুস্কি হেসে বলে, বলেন আঙ্কেল, আমরা অবশ্য সাধ্যের মধ্যে হলে চেষ্টা করব, তবে বুঝতে পারছি না আপনারা ঠিক
কি বলবেন? আবির আর রিফাত সবার কথায় বসে বসে শুনছে। আসলে এখন সবার মধ্যে আগ্রহ পরবর্তীটা জানার জন্য। আসলে আমরা সোহাকে আমাদের বাড়িতে নিতে চাই। আমরা চাই সাফাতের সাথে সোহার বিয়েটা দিতে। আমাদের সবারই সোহাকে পছন্দ, আর সাফাতেরও খুব পছন্দ সোহাকে। এতে সোহা কিন্তু কিছুই জানে না। সাদ্দাম কিছুটা ভেবে বলে, আসলে আমরা চাই না এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিতে। আপনারা প্লিজ কষ্ট পাবেন না। আমি জানি সাফাত খুব ভালো ছেলে, তবে সোহার স্বপ্ন সে ইঞ্জিনিয়ারিং পড়বে। এত অল্প বয়সে তাড়াতাড়ি করে কিছু করতে চাই না। ভাইয়া আমার এত কোনো সমস্যা নেই। আমি চাই ওর প্রাপ্তবয়স হোক, নিজের পায়ে দাঁড়াক। ও খুব ভালো ছাত্রী, এটাও আমি জানি। আমার কোনো কিছুতে আপত্তি নেই। আমি চাই আপনারা সম্মতি দেন, তারপর বাকিটা সোহার সম্মতিতেই হবে। রিমি আর সিমিয়া দুজনে খুব খুশি হয়। সাদ্দামের কোনো আপত্তি নেই, তবে একটু চিনতে হচ্ছে, কি সিদ্ধান্ত চাই বুঝতে পারছে না। সাফাতের আব্বু আম্মু আরও কথা বলে ওদেরকে রাজি করায়। সোহার আম্মুও রাজি হয়েছে। সাদ্দাম একটা কথাই বলে দিয়েছে, সোহা রাজি হলে ওদের আপত্তি নেই। সোহা যে সিদ্ধান্ত নেবে ওটাই ওদের সিদ্ধান্ত। কথাটা শুনে সবাই খুব খুশি হয়। সাফাত তো খুব খুশি, তবে সবাই সাথে থাকায় তা প্রকাশ করতে পারছে না। বাকিরা সবাই একসাথে আরো অনেক আলোচনা করে নেয়। সোহার আম্মু আর সিমিয়া অনেক রিকোয়েস্ট করে এখানে আজকের রাতটা থেকে যেতে, তাই ওরা আর না করতে পারেনি। সাদ্দাম সবাইকে নিয়ে বাইরে বের হয়। নিজের ব্যবসা, দোকান সবকিছু ঘুরিয়ে দেখায় সাফাতের আব্বুকে। আগের থেকে অনেক বড় হয়েছে তার ব্যবসা। এখন দোকানে 3-4 জন কর্মচারী আছে। সবাই একসাথে সবকিছু দেখাশোনা করে রাখে। সাদ্দাম শুধু দেখভাল করে চলে যায়। সোহার আম্মু, রিমি, সিমিয়া সবাই মিলে রান্না শেষ করে। সাফাতের আম্মু ওদের পাশে বসে আছে, যদিও না করছে এত কিছু করার জন্য, কিন্তু ওরা কি আর এই কথা শুনে? সবার ব্যবহার দেখে উনি খুব মুগ্ধ। ঠিক সোহার মতোই ওর পরিবার। সাফাতের আম্মুর কোলে সিমিয়ার বাচ্চা, ওনারও খুব বাচ্চা পছন্দ। এর মধ্যে মিমি কল করে। উনি কল রিসিভ করে মেয়েকে সুখবরটা দেয়। মিমি তো শুনে খুব খুশি। সিমিয়ার সোহার আম্মুর সাথেও কথা বলে নেয়। সোহার আম্মুকে বলে, অসংখ্য ধন্যবাদ আন্টি, আমাকে এত সুন্দর বোন নেওয়ার অনুমতি দেওয়ার জন্য। সোহার আম্মু তো মিমির কথায় হেসে ওঠে। সোহার আম্মু ওদের সবার ব্যবহার দেখে খুব পছন্দ হয়, বিশেষ করে সাফাতের আব্বু আম্মু কতটা অমায়িক। প্রত্যেকটা মা তো চায় তার সন্তান ভালো একটা পরিবার পায়, তাই ওনার কোনো আপত্তি নেই। মনে হয় না ওদের কাছে সোহা খারাপ থাকবে, আর বাকিটা ভাগ্যে যা আছে তাই হবে। অনেকক্ষণ সময় কাটানোর পর সাফাতটা বাসায় ফিরে আসে। এবার একটু একলা থাকতে পারে সাফাত। মোবাইলটা হাতে নিয়ে সোহার ছবির দিকে তাকায়, মুস্কি হাসে। আহা, আজকে কত শান্তি। প্রিয় মানুষকে খুব সহজে পেয়ে যাওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই। সাফাতের নিজের প্রতি বিশ্বাস আছে, সে ঠিক সোহাকে রাজি করাতে পারবে। সোহা বাসায় এসে ফ্রেশ হয়, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বক্তব্য রেডি করে। আপাতত সে চোখ বুলিয়ে দেখছে ভুল আছে কিনা। সোহা, নিতু, আবির আর রিফাতের সাথে কথা বলছে। জেনে গেছে সবাই রাজি হয়েছে। ওরা শুনে খুব খুশি হয়েছে। ইচ্ছে করছিল সোহাকে বলে দিতে, কিন্তু না বলা তো যাবে না। সোহা ফোনটা হাতে নিতেই দেখতে পায় সাফাতের একটা পোস্ট। আলহামদুলিল্লাহ। পোস্টটা দেখার সাথে সাথে সোহার বুকটা মুচড়ে ওঠে। 1 মিনিটের জন্য থমকে গেছে চারপাশ। ডাটা অফ করে ফোনটা টেবিলে রেখে ব্যালকনিতে চলে যায়। মনে হাজারো প্রশ্ন ঘুরছে। আচ্ছা, সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে, কই ওদের সাথে আমার এত ভালো সম্পর্ক একবার বললো না পর্যন্ত। সাফাত ইচ্ছে করলে সোহাকে বলতে পারতাম, হয়তো সোহার কথা মনেও রাখে না, কিংবা বলার প্রয়োজনও মনে করে না। তৃষা সাফাতের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে আসে। সাফাত বলেছে সোহাকে একটু আড়ালে থেকে দেখানোর জন্য, তাই টেকনিকে তৃষা এখানে আসে। সোহা আর চোখে একবার ফোনে সাফাতের দিকে তাকায়। খুব খুশি দেখেই বোঝা যাচ্ছে তৃষা অভিনন্দন জানাচ্ছে। সাফাত সাথে হাসতে হাসতে তাল মেলাচ্ছে। তৃষা একটু সোহাকে জ্বালানোর জন্য বলে, ভাইয়া বউকে আমাদেরকে একটু দেখাতে তো পারো। এবার সাফাত আরো উচ্চস্বরে হাসতে থাকে। সোহা রেগে গিয়ে বলে, তোদের জ্বালায় কোথাও শান্তি নেই, একটা ঝাড়ি দিয়ে ভেতরে চলে যায়। তৃষা মেটিমেটি হাসছে। সাফাত আস্তে করে বলে, ম্যাডাম এত রেগে গেল কেন? জেলাস বুঝলে। এবার কি ভাইয়া ডাকবো নাকি জিজু? এবার কল রাখ, থাপ্পড় খাবি। দাঁড়া, এসে নেই। তৃষা হাসতে হাসতে কল কেটে দেয়। সোহা নিজেকে কন্ট্রোল করার জন্য গান শুনতে থাকে, তবুও অবুঝ মনটা অস্থির অস্থির করছে। ইচ্ছে করছে কোথাও হারিয়ে যেতে। নিজেকে বোঝানোর চেষ্টা করছে, আমার খারাপ লাগবে কেন? ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আর কখনো হওয়ার মতোও না। তারপর আবার অনেক দায়িত্ব, পড়াশোনা করে যে অনেক বড় হতে হবে আমায়। একজনের ফিলিংস দিয়ে তো আর কিছু যায় আসে না।
সে তো আর আমায় পছন্দ করে না, তাই বিয়ে হওয়া স্বাভাবিক। এখানে তো কারোরই কোনো দোষ নেই। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে হালকা করে নেয় সোহা। সাফাত রুমে বসে আছে আর বাকিরা বসে আড্ডা দিচ্ছে। সাফাতকে আবির এসে নিয়ে যায়। সাফাতের এখনই কেমন যেন সবার সামনে যেতে লজ্জা লাগছে, জামাই জামাই ফিল হচ্ছে আর কি, কিন্তু বউটা নেই। সাফাত যেতেই দেখতে পায় সাদ্দাম সোহার সাথে কথা বলছে। ওরা এখানে আছে বুঝতে দেয়নি। সিমিয়া জিজ্ঞেস করে, আমার বোনটার কি মন খারাপ? সোহা হালকা হাসার চেষ্টা করে বলে, ঠিক তা না আপু, ভালো লাগছে না। সাদ্দাম বাবুকে সামনে বসিয়ে দেয়। সোহা বাবুকে দেখেই হেসে বলে, এই তো আমার মন ভালো করার ওষুধ চলে এসেছে। তারপর বাবুর সাথে এটা ওটা কথা বলে হাসতে থাকে। সাফাত বসে থেকে সবটা দেখছে। সোহা হাসতে হাসতে বলে, আমার তো তোমাকে কোলে নিতে ইচ্ছে করছে। হাত বাড়িয়ে দিয়ে বলে, আসো আসো, কোলে আসো। বাবু তার ফুপ্পির কথা শুনে হাসতে থাকে। সাদ্দাম পাশে থেকে বলে, এই অকারণে হাসিটা কিন্তু তোর থেকে পেয়েছে। সব সময় হাসি, হাসার কথা বললেও হাসে, ধমক দিলেও হাসে, ঠিক তোর মতো। এভাবেই দুই ভাই বোনের আড্ডা শেষ হয়। সাদ্দাম যে তার বোন বলতে পাগল। সবসময় সোহা এইবারের রাজকন্যা ছিল, সেটা বাবার কাছে এবং ভাইয়ের কাছেও। এখন আবার আরো গভীরভাবে যোগ হয়েছে সিমি আপু। সোহার এতক্ষণ পর মনটা ভালো লাগছে। আপন মানুষের সাথে আর পিচ্চি বুড়িটার সাথে কথা বললে যে এমনি মন ভালো হয়ে যায়। পরদিন আর সোহা কলেজে যায়নি। তৃষার নিতু হিমাকে আনতে গেছে। আসার সময় কলেজেও দেখে আসবে কেমন সাজিয়েছে। সোহা বাসায় স্পেশাল কিছু রান্না করছে। কেউ না থাকে একটু সুবিধাই হচ্ছে। নতুন কিছু শিখলে কেউ ডিস্টার্ব করলে সোহা পারে না, আর মনোযোগও আসে না। হালকা সাউন্ডে গান শুনছে আর রান্না করছে সোহা। মনটা একদম ফ্রেশ লাগছে। ওয়েদারটা খুব ভালো লাগছে, তেমন একটা রোদ ওঠেনি, সাথে হালকা কুয়াশা তো আছে। সোহার কাছে শান্ত পরিবেশ আর রোদ কিংবা আলো কম দিন বেশি ভালো লাগে। দুপুরের খাবার খেয়ে রওনা দেয় সাফাতরা। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। আজকে প্রচুর ক্লান্ত লাগছে সাফাতের। রিফাত আর আবির বাসায় ফিরে যায়। মিমি বিকেলেই চলে এসেছে। সবার জন্য নিজেই রান্না করে রেখেছে। কালকে আবার মিমিও কলেজে যাবে। সব বন্ধুরা আসবে, তাই ফাহাদকেও সাথে করে নিয়ে আসতো। দরকার পড়ে যাওয়ায় আসতে পারেনি, তবে কালকে অনুষ্ঠানে আসবে। আজকে আর বেশি কথা বলতে পারেনি। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। হিমা চলে এসেছে। সবাই মিলে বসেছে খেতে। এর মধ্যে রিফাত এসে দরজায় কড়া নাড়ে। তৃষা গিয়ে দরজা খুলে রিফাতকে দেখতে পায়। রুমের চাবি নিতে এসেছে রিফাত। সোহা তৃষাকে ইশারায় বলে খেয়ে যেতে বলার জন্য। তৃষা বুঝতে পারেনি, তাই নিতে এসে বলে, ভাইয়া আমাদের সাথে ডিনার করে যান। রিফাত প্রথমে না করে, পরে তৃষা জোর করে নিয়ে যায়। আজকে সোহা মাংস আর কিছু নতুন আইটেম রান্না করেছে। আড্ডা দিতে দিতে রিফাত খেয়ে নেয়। একটু ভাব নিয়ে সাফাতের শ্বশুরবাড়ির প্রশংসা করে। ওরা খুব ভালো, কি সুন্দরভাবে মেনে নিয়েছে। আর বিয়েটা কিছুদিন পর হবে, এখন আপাতত হচ্ছে না, তবে ঠিকঠাক করে রেখেছে। আঙ্কেল আন্টি খুব খুশি, আর সাফাত সে তো বিরাট খুশি। সোহা চুপচাপ খাচ্ছে, ওদের কথায় পাত্তা দিচ্ছে না। সবাই যদিও খুব আগ্রহ নিয়ে কথা শুনছে এবং বলছে। বিছানায় শুয়ে আছে সোহা, ঘুম আসছে না। মনে অনেক কিছুই ঘুরছে আর ভাবছে। একতরফা প্রেমের স্বাদ নেই, বিরহ ছাড়া কিছু জোটে না। তবে কষ্টটা কিন্তু বিচ্ছেদের চেয়েও বেশি। অথচ যেখানে সম্পর্ক নেই সেখানে বিচ্ছেদের প্রশ্নই আসে না। আমরা মানুষ বড়ই বোকা, অযথা ভুল মানুষের জন্য কষ্ট পাই অনেক কিছু ভেবে। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে সোহা। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছে সোহা। কলেজ থেকে ম্যাম ফোন করে বলেছে একটু আগে চলে যেতে, আর অবশ্যই শাড়ি যেন পরে যায়। সোহা এখন পড়েছে এক বিপদে। ওর তো এখানে কোনো শাড়ি আনেনি। মিমির বিয়ের সময় গায়ে হলুদের শাড়ি দিয়েছিল, ওইটা তোর কলেজে পরে যাওয়া যাবে না। এত সকালবেলা কোনো মার্কেটও তো খোলা পাবে না। তৃষা বলে, আমারও তো তেমন শাড়ি নেই, কিন্তু আম্মুর অবশ্য আছে, কিন্তু আমাদের তো আর মানাবে না। অনেক ভাবাভাবির পর তৃষা বলে, দাঁড়া মিমি আপুকে বলে দেখি। মিমিকে কল করে তৃষা। সোহা মন খারাপ করে রুমে বসে আছে, কি করবে বুঝতে পারছে না। আজকে রান্নার ঝামেলা নেই, সবাই বাইরে নাস্তা করবে। মিমি এখনো ঘুম থেকে ওঠেনি। কয়েকবার কল করার পরও ফোন রিসিভ হয়নি। তৃষা উপায় না পেয়ে সাফাতকে কল করে। সাফাতও ঘুমিয়েছিল, কিন্তু ফোনটা সাইলেন্স করা না থাকায় দেখতে পেয়েছে। সাফাত ঘুম ঘুম কণ্ঠে বলে, এত সকাল সকাল তোর আবার কি হলো তৃষা? ভাইয়া একটু ফাহাদ ভাইয়ার নাম্বারটা দাও তো, মিমি আপুর সাথে দরকার ছিল। মিমি পুতো আমাদের বাসায়, তোর এত সকালবেলা কি দরকার? তারপর তৃষা সবটা খুলে বলে। সাফাত বিছানা থেকে উঠে বলে, তোদের এত কিছু লাগে কেন শুনি? মেয়ে মানুষ সত্যি কত ঝামেলার। দাঁড়া
রুমে যেয়ে নেই, দিচ্ছি। মিমিকে কয়েকবার ডাকার পর দরজা খুলে, তারপর সাফাত ফোন ধরিয়ে দেয়। গিয়ে বোনের বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। মিমি সবটা শুনে বলে, আচ্ছা একটু অপেক্ষা কর, আমি পাঠিয়ে দিতেছি। কল কেটে আলমারি থেকে দুটো শাড়ি বের করে ব্যাগে দেয়। আসলে নিতু আর তৃষার শাড়ি আছে, ওরা ওগুলোই পরবে। আবির আর রিফাত গিফট করেছিল। সাফাতকে বলে সোহাদের দিয়ে আসার জন্য। সাফাত বলে, আমি পারবো না আপু, আমি আপাতত ঘুমাতে চাই। মিমি ধমক দিয়ে বলে, না নিয়ে গেলে আমার কি? আপনারই মহারানী রাগ করে থাকবে, আমার কিছু না। বলে মুখ ভেঙচি দেয়। সাফাত তৃষাকে কল করে বলে রাস্তায় এসে যেন দাঁড়ায়, এখন যে সোহার সামনে যাবে না। তৃষা আচ্ছা বলে কল কেটে দেয়। ঠিক 10 মিনিট পর সাফাত পৌঁছে যায়। হাতে থাকা নীল রঙের শাড়িটা দেখিয়ে বলে, পারলে এটা পরতে বলিস, এটা মানাবে ওকে। পারলে না পারবোই জিজু। তৃষা মুস্কি হেসে বলে দৌড় মারে। মুস্কি হাসে সাফাত। সাফাত একবার ওদের রুমের দিকে উপরে তাকায়, ব্যালকনিতে কেউ নেই। তারপর আবার বাসায় চলে যায়। একটু পর আবার কলেজে যেতে হবে। আবির আর রিফাতকে কল করে রেডি হতে বলে দিয়েছে। সোহাদের পর কলেজে যাবে ওরা। সোহাকে বোঝাতে হবে সে কলেজের অনুষ্ঠান মানুষজনের প্রতি ইন্টারেস্ট নয়, সে বিয়ে নিয়ে ব্যস্ত, অন্য কিছু ভাবার সময় নেই। তাহলেই সে সবটা জানবে। সোহা শাড়িটা পেয়ে হাত ছেড়ে বাঁচে। যাক, মান সম্মান রক্ষা পাবে, যেহেতু স্যার বলেছেন। না পড়ে গেলে কত না লজ্জায় পড়তে হতো। সোহা ঠিক করে নিয়েছে, একটা শাড়ি কিনে রেখে দেবে, দরকারের সময় কাজে আসবে। তৃষার নেতুর সাহায্যে নীল শাড়িটাই পরে নেয় সোহা। গলায় বড় একটা কালো হার, মাথায় সুন্দর করে হিজাব পরা, আর হাত ভর্তি চুড়ি, সাথে চোখে হালকা কাজল আর চশমা। এই সাজে সোহাকে অসম্ভব সুন্দর লাগছে। যে কোনো মেয়েকেই এই সাজে সুন্দর লাগবে। সোহা সব সময় এমন থাকতেই পছন্দ করে, তাই ওরা জোর করলেও আর সাজেনি। তৃষা, হিমা, নিতু শাড়ি পরে নেয়। হিমার হয়েছে এক জ্বালা, সে শাড়ি সামলাতেই পারে না। সবাই জোরাজোরি করেই পরিয়ে দিয়েছে। তবে পুরো শাড়ি ভর্তি সেফটিপিন। এক সাইডে একটা ব্যাগ আর এক হাতে ডায়েরি নিয়ে বেরিয়ে পড়ে সোহা। তৃষা বকছে ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিতে, কিন্তু সোহা দিবে না। অবশেষে সবার জোরাজোরিতে ব্যাগ থেকে লিপজেল বের করে যায়। যাই হোক, এখন একটু হলে ভালোই লাগছে। নিতু সোহাকে দেখে মুস্কি হাসে। সবাই মিলে রিক্সার জন্য অপেক্ষা করছে, কিন্তু একটা রিক্সাও পাচ্ছে না। অনেকক্ষণ পর রিক্সা পায়, তারপর কলেজের উদ্দেশ্যে চলতে থাকে। তৃষা রিফাতকে কল করেছিল, বলেছে একটু পর আসবে, তাই ওরা বেরিয়ে পড়েছে। সাফাত খুব সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে নেয়, তারপর বের হয়ে যায় বাসা থেকে। আজকে মিমিও আছে সাফাতের সাথে। ফাহাদ একটু পর কলেজে চলে আসবে। মিমি কালো রঙের একটা শাড়ি পরেছে। সাফাত বোনকে রাঙানোর জন্য বলে, মিমিপু, তোমায় কি আবার দিব নাকি, যেভাবে সেজেছ? মিমি শান্ত গলায় উত্তর দেয়, কেন, বিয়ে হয়ে গেলে কি সাজা বরণ? সাফাত বলে, তা না, তোমার দিকে কেউ তাকালে তো তোমার বরের হিংসা হবে, তাই বললাম। কথাটা বলে সাফাত চোখ টিপ মারে। মিমি হালকা হাসে, আর উত্তর দেয়নি। সোহারা কলেজে এসে পৌঁছে গেছে। স্যারের সাথে কথা বলছে সোহা। স্যার কিছু দরকারি কথা বলে নেয়। সোহা মনোযোগ সহকারে কথাগুলো শুনে নেয়। তারপর সোহা একটা রুমে গিয়ে বসে বসে ডায়েরি পড়তে থাকে। আরো কিছু মানুষজন আছে, ওরাও আলোচনা করছে। তৃষা আর নিতু হিমা কলেজে ঘোরাঘুরি করছে। পুরো কলেজটা গমগম করছে। চারদিকে এত সুন্দর আয়োজন, তারপর আবার পুরনো নতুন সব মানুষজন। ভালোই লাগছে সোহার। তবে ভাবছে সাফাতটা আসেনি কেন, তবে কি আসবে না? নিতু আর তৃষা সোহাকে নিতে আসে। বাইরে অনেক মজা হচ্ছে যে হিমাকে দাঁড় করায় রেখে এসেছে। হিমা তো ঠিকঠাক ভাবে হাঁটতেও পারে না, তাই মাঠে সবাই আড্ডা দিচ্ছে। স্টেজে সাউন্ড বক্সে গান বাজছে, যার ফলে খুব ভালো লাগছে। চুপচাপ গিয়ে সোহা সামনের সারির চেয়ারেটাতেই বসে পড়ে। সাফাত বন্ধুদের নিয়ে কলেজে প্রবেশ করে, সাথে মিমি। সাফাত তৃষাকে কল করে বলে মিমিকে নিয়ে যাওয়ার জন্য। সাফাত খুঁজছে সোহাকে। দুদিন ধরে যে সোহাকে দেখে না। সাফাতের মুখটা আজকে হাস্যোজ্জ্বল। মিমি ফোন আসায় একটু দূরে যায়। তৃষা সোহাকে সাথে করে নিয়ে আসে, বলেছে মিমি আপুকে আনতে যাচ্ছি। হিমান নিতু বসে আছে। তৃষার সোহা একটু সামনে আসতেই মিমিকে দেখতে পায়। মুস্কি হেসে মিমির কাছে যায়। মিমি সোহাকে দেখে হালকা জড়িয়ে ধরে। মিমি পু, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম বউ বউ লাগছে এখন। মিমি সোহার গাল টেনে বলে, তোমাকে কি কম লাগছে নাকি? খুব খুশি আজকে আমি সোহা। সোহা জিজ্ঞেস করে, কারণটা কি? পাশ থেকে আবির এসে বলে ওঠে, সাফাতের বিয়ে উপলক্ষে, তাই আপু। কথাটা বলে চোখ টিপ মারে আবির। মিমি হালকা হেসে বলে,
এজন্যই কত প্রস্তুতি নিতে হবে আমার। সোহা আর কোনো কথা বলেনি। সাফাত সোহার পাশে এসে দাঁড়ায়, ইশারায় দুজনকে দেখিয়ে মিমিকে জিজ্ঞেস করে, কেমন লাগছে মিমিপু? মিমি হাত দিয়ে দেখিয়ে বলে, একদম পারফেক্ট। আবির আর রিফাত হেসে ওঠে। সোহা সাফাতের কথায় পাশে তাকায়, দেখতে পায় সাফাত দাঁড়িয়েছে, তবে খুব সুন্দর লাগছে। সোহা বুঝতে পারেনি সাফাতটা ঠিক কি বলেছে, একটু সরে দাঁড়ায় সোহা। আমাকে কংগ্রাচুলেট করলে না সোহা? কলা ঝাঁকিয়ে বলে। বিয়ে করছি যে। সোহা হালকা হেসে বলে, বিয়ের দিন করে নেব। বুঝতে পারছি বিয়ে পাগলা হয়ে গেছেন। মিমি বলে, ঠিক বলেছো, বউকে বলে দিব ইচ্ছে মতো পেটাতে। হাসতে হাসতে তারপর সবাই গিয়ে স্টেজের সামনে বসে পড়ে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চলছে আলোচনা। সবাই এক এক করে বক্তব্য রাখছে। অবশেষে এবার সোহার নাম অ্যানাউন্স করা হয় পুরস্কার আনার জন্য। সোহা উঠে দাঁড়ায়, সাফাতের দিকে তাকিয়ে দেখে ওর দিকেই তাকিয়ে আছে। মুস্কি হেসে স্টেজে উঠে যায়। সাফাত সোহার পুরস্কার নেওয়া বক্তব্য সবটাই নিজের ফোনে ভিডিও করে রাখে। খুব সুন্দর লাগছে সোহাকে। স্যাররা সবাই প্রশংসা করছে তার বক্তব্য শুনে। এত মার্জিত ক্লাসের ফার্স্ট গার্ল ভাবা যায়। সোহা চলে আসার পর সবাই কংগ্রাচুলেট করছে, সাফাত বাদে। আর অনেকক্ষণ এগুলো চলতে থাকে। এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। সোহা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে, কিন্তু এত ভিড়ে বের হবে কিভাবে বুঝতে পারছে না। মিমি সাফাতকে বলে, সোহা ওয়াশরুমে যাবে। সাফাত উঠে দাঁড়ায়, আগে দেখে নেয় বের হওয়ার রাস্তাটা। এরপর সে সোহাকে নিয়ে বের হয়। অনেক ভিড়, তাই সোহার হাতটা শক্ত করে ধরে নেয়। সাফাতের হাতের স্পর্শে সোহার পুরো শরীরটা কেঁপে ওঠে। খুব যত্ন করে সাইড কেটে সোহাকে নিয়ে ভিড় থেকে বের হয়। এখন আর ভিড় নেই, তবুও সাফাত সোহার হাত ছাড়ছে না। যদিও সোহার লজ্জা লাগছে, তবে ভালোই ফিল হচ্ছে। থাকুক না তাহলে এভাবেই কিছুক্ষণ। সাফাতের সামনে পরিচিত যেই পড়ছে এভাবেই কথা বলে, সামনে এগিয়ে যাচ্ছে। অনেকে ধরে নিয়েছে গার্লফ্রেন্ড, আবার অনেকে ইশারায় জিজ্ঞেসও করেছে। ওয়াশরুমের সামনে গিয়ে সোহার হাত ছাড়ে সাফাত। সোহা ভিতরে যেতেই সাফাত ফাহাদকে রিসিভ করতে চলে যায়। ফাহাদের সাথে কথা বলে, ফোন করে আবিরকে এনে মিমিদের কাছে পাঠিয়ে দেয়। আবার ফিরে আসে ওয়াশরুমের সামনে। সোহা এখনো বের হয়নি। এতক্ষণ ভেতরে কি করছে? এবার সাফাতের টেনশন হচ্ছে। একটু দরজার কাছে গিয়ে বলে, সোহা কোনো সমস্যা হয়েছে কি? সোহা কিছু বলছো না কেন? একটু তৃষাকে ডেকে দিবেন, আমার শাড়িটা খুলে গেছে। সাফাত শান্ত গলায় বলে, তা আগে বলবে না? দাঁড়াও, আমি তৃষাকে কল করছি। সাফাত রিফাতকে কল করে বলে তৃষাকে নিয়ে এখানে আসার জন্য। বাজে ছেলে আছে অনেক, তাই রিফাতকে বলেছে নিয়ে আসতে। সোহার ওয়াশরুমে আসার উদ্দেশ্য হলো শাড়ি ঠিক করা। সেফটি পিন খুলে গেছে, ভেবেছিল নিজে ঠিক করতে পারবে, কিন্তু না, বরং আরো বেশি খুলে গেল। অনেকক্ষণ চেষ্টা করেও ঠিক করতে পারেনি, তাই না পেরে তৃষাকে আসতে বলা। তৃষা আবার ভালো শাড়ি পরাতে পারে, সবাইকে তৃষাই পরতে সাহায্য করেছে। তৃষা আসার পর ভেতরে গিয়ে সোহা শাড়িটা ঠিক করে দেয়। এখানে বেশি মানুষ নেই, কারণ এই ওয়াশরুমটা অফিসের স্যারদের জন্য। সবাই ব্যস্ত থাকায় সাফাত এখানেই সোহাকে নিয়ে এসেছে। রিফাত আর সাফাত দাঁড়িয়ে কথা বলছে। অবশেষে সোহা হাঁপ ছেড়ে বাঁচে। বেরিয়ে আসে দুজন। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন ছেলে বলে, বাহ বাহ, ভালোই তো উপভোগ করা হচ্ছে, তাও আবার ওয়াশরুমে। সাথে আরো 2-3 ছেলে হেসে ওঠে। সোহা তৃষা একে অপরের দিকে তাকায়। সোহা আস্তে করে বলে, ছি, মানুষগুলোর কি মুখের ভাষা। খুব লজ্জা লাগছে সোহার। আর একজন ছেলে সাফাতকে উদ্দেশ্য করে বলে, ফার্স্ট গার্লকে পটিয়ে মুঠোই করে নিলে মামা, আমাদেরও একটু চান্স দাও বেবি। কথাটা সোহাকে বলে। সাফাতের রাগ তো সপ্তম আকাশে উঠে গেছে, সাথে রিফাতও। একবার সোহা আর তৃষার দিকে তাকিয়ে দেখে ওরা লজ্জা পাচ্ছে। সোহার চোখে মুখে কেমন যেন অস্বস্তি দেখা যাচ্ছে। সাফাত প্রথমে একটা থাপ্পড় দেয় সামনে থাকা ছেলেটাকে। হঠাৎ করে সাফাত এমনটা করায় সোহা চমকে যায়। কয়েকজন এগিয়ে আসে কি হয়েছে দেখার জন্য। রিফাতও 2-1টা দেয় ছেলেদেরকে। হঠাৎ করে একজন সাফাতকে পাশে থাকা লাঠি দিয়ে হাতের মধ্যে মারে জোরে। সাফাত ছিটকে গিয়ে পড়ে, হাতটা পুরো অবশ হয়ে গেছে যেন। চারপাশের মানুষ আটকানোর চেষ্টা করছে রিফাতকে। এর মধ্যে ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। সোহা তৃষা ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি করে সোহা সাফাতের কাছে যায়। সাফাত উঠে দাঁড়ায়, প্রচন্ড রেগে আছে। হাত দিয়ে শক্ত পড়ছে হালকা। সোহা বিচলিত হয়ে পড়েছে। এত মানুষ জড়ো হয়েছে, তারপর আবার সাফাত ব্যথা পেয়েছে।
তৃষা ভয়ে আবিরকে কল করে এখানে আসার জন্য। সাফাতের হাতটা সোহা নিজের পরনের শাড়ি দিয়ে মুছে দেয়, তারপর ব্যাগে খুঁজে পায় ওষুধ, হাতে তাড়াতাড়ি করে লাগিয়ে দেয়। সাফাতের এদিকে খেয়াল নেই, সে তো রিফাতের সাথে কথা বলাই ব্যস্ত। ছেলেদের যে করেই হোক বের করতে হবে। এর মধ্যে সামনে থেকে দেখতে পায় একটা ছেলে ইট ছুঁড়ে মারছে সোহার দিকে, হাত দিয়ে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে সোহাকে, আর সাথে সাথে পাশে থাকা জানালার গ্লাসটা চুরমার করে ভেঙে পড়ে যায়। সোহা ভয়ে কেঁপে ওঠে। সাফাতকে সেও জাপটে ধরে। সাফাতও দাঁতে দাঁত চেপে বলে, ধর ওকে। এর মধ্যে দু একজন ধরে নিয়ে আসে ছেলেটাকে। ছেলেটা কলেজের স্টুডেন্ট না, আগের ছেলেদের দলের মধ্যে একজন। এদের কাজই হলো মানুষকে টেস্ট করা, অপদস্থ করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যায়। আবির এলোপাথারি পিটানো শুরু করে, মন ইচ্ছে মতো পিটায়। তারপর ছেলেটা পায়ে পড়ে মাপ চাওয়ার পর ছেড়ে দেয়। সোহা সাফাতকে আঁকড়ে ধরে আছে এবং কান্না করছে। নিতু আর মিমি এলে সোহা ওদের কাছে চলে যায়। সোহা নিতুকে রিকোয়েস্ট করে, প্লিজ তোরা একটু বাড়ি দিয়ে আয়, আমার এসব ভালো লাগছে না। সাফাত, আবির, রিফাত, নাহিল আকাশের সাথে কিছু কথা বলে নেয়। তৃষা ওদের রিকোয়েস্ট করছে আর কোনো ঝামেলায় না জড়াতে, যা হওয়ার হয়ে গেছে, আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। আশেপাশের মানুষ আবার অনুষ্ঠান দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। সোহার ভয়ে হাত পা কাঁপছে। কি থেকে কি হয়ে গেল, চোখের সামনে এত কিছু হয়ে যাবে ভাবতে পারেনি। এরা না জানি আবার কোনো ক্ষতি করে বসে, তাই আরো বেশি ভয় হচ্ছে। চোখটা মুছে নিয়ে শক্ত করে দাঁড়িয়ে আছে সোহা। সাফাত সবার সাথে আলোচনা শেষ করে সামনে তাকিয়ে দেখে সোহা দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। সাফাত মিমি আর ফাহাদকে পাঠিয়ে দেয় অনুষ্ঠান দেখতে। এরপর সোহার কাছে আসে। তৃষা প্রচন্ড ভয় পেয়েছে। রিফাত কিছু বলতে এলে তৃষার সামনে চলে যায়। তৃষার খুব রাগ আছে, কতবার না করেছিল এদের সাথে না বাড়তে, কিন্তু রিফাত শুনেনি। রিফাত বুঝতে পারছে তৃষা রাগ করে আছে, তাই বলে, প্লিজ তিশা, রাগ করো না, ওরা তো কম নোংরা কথা বলেনি। তোমার কি এসব শুনতে ভালো লাগছিল? ওদের মুখে লেগে থাকতো, আমরা তো জানি আমরা কেমন। রিফাত হালকা হেসে বলে, অবশ্যই জানি, আর জানি যখন কোনো অন্যায় করিনি, তাহলে ওদের ছেড়ে দেব কেন? তৃষার কিছু বলতে পারেনি, তবে না করে দিয়েছে, আর যেন কোনো ঝামেলায় না জড়ায়। এসব ঝামেলা ভালো লাগে না, যে যত সম্ভব এসব থেকে এড়িয়ে চলাই ভালো। হয়তো এদের কাজই এগুলো করা, তাই বলে এদের সাথে তাল দিলে তো আর চলবে না। রিফাত কথা দিয়েছে, আর ঝামেলায় জড়াবে না। সাফাত সোহার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো সোহা? সোহা কাপা কাপা গলায় বলে, প্লিজ আপনারা কেউ দয়া করে বাসায় দিয়ে আসুন। সাফাত সোহার হাত ধরতে গেলে সোহা সরিয়ে নেয়। সাফাত একটু জোর করেই হাতটা ধরে। আবির আর রিফাতকে ইশারা করে অনুষ্ঠান দেখতে চলে যেতে। তারপর ওরা সবাই চলে যায়। সোহার হাত ধরে ক্লাসরুমে নিয়ে যায়। সোহা হাত ছাড়ার জন্য বলে, আপনার হবু বউ জানলে কষ্ট পাবে, এভাবে পরনারীর হাত ধরেন কেন? প্লিজ হাতটা ছাড়ুন আমার। সাফাত হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। সোহার নিঃশ্বাস ভারী হয়ে আসে, দম বন্ধ হয়ে আসছে। দুজনের মধ্যে যেন একটা নেশা চলে আসে। সাফাতও ঘন ঘন শ্বাস নিচ্ছে। দুহাত দিয়ে সোহার দুগাল ধরে আছে সাফাত। সোহার মুখের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। সোহা যেন আর নিতে পারছে না, হার্টবিট যেন এক্ষুনি বেরিয়ে আসবে। ভয়ে কান্না করে দেয় সোহা। এতেও সাফাতের কোনো হেলদোল নেই। সোহার কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি তোমায়, তুমি কি আমায় সেই সুযোগটা দিবে? কথা দিচ্ছি সারা জীবন আগলে রাখবো, কখনো ভালোবাসা কমবে না, দিন দিন আমার ভালোবাসা বাড়বে। প্লিজ সোহা, দিবে কি আমায় তোমাকে সারা জীবন ভালোবাসার অনুমতি? কিছুক্ষণের জন্য সোহা স্তব্ধ হয়েছে। সাফাতের নিঃশ্বাস এখনো কানে গলায় পড়ছে, আর ভালোবাসি কথাটা যেন বারবার প্রতিধ্বনি হচ্ছে কানে। কি বলবে সোহা? সত্যি মিথ্যা? বাস্তব কোনো কিছুই বুঝতে পারছে না এখন। শিওর হওয়ার জন্য মুখটা উপরে তুলে সাফাতের মুখের দিকে তাকায়। সোহার চোখে এখনো পানি লেগে আছে। সোহা যেন সাফাতের চোখে অন্য কিছু দেখতে পাচ্ছে। তবে কি সাফাত যা বলছে সবটা সত্যি? কেন জানি সোহা আর বিশ্বাস হচ্ছে না। সোহা একটু দূরে সরে গিয়ে বলে, সবসময় কিন্তু ফান করতে ভালো লাগে না, আমি কিন্তু এখন এসব ফান করার মুডে নেই। আর পুরো নামটা বলতে পারেনি সোহা। একদম চুপ হয়ে যায়। দুজনের মধ্যে কারোরই কোনো শব্দ নেই। চুপচাপ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে সোহা। সাফাত এখনো সোহার দিকে তাকিয়ে আছে। নরম গলায় জিজ্ঞেস করে, তোমার কাছে এখন এই কথা ফান মনে হচ্ছে? আমি সিরিয়াস মোডে আছি, প্লিজ উত্তরটা দাও। সোহা বড় বড় শ্বাস নিতে থাকে। মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কথাগুলো যেন গলার মধ্যে আটকে আছে। মনে মনে বলে, আচ্ছা, আমার তো এখন খুশি হওয়া উচিত, তাহলে এমন কাঁপছে কেন হাত পা? আবার সাফাত বলে, ভালোবাসি সোহা,
ভালোবাসি কথাটা সহজে বলা যায় না। আমার জীবনে আজ অবধি বলা হয়নি কাউকে। তুমি আমার সেই সৌভাগ্যবতী যাকে আমি ভালোবাসি। সোহার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে নিজেকে অনুভব করে, তারপর একটু শান্ত গলায় বলে, আপনার হবু বউ যদি জানতে পারে কারোর সাথে এইসব বিষয় নিয়ে ফান করেছেন, কষ্ট পাবে সে। সাফাত শব্দ করে হেসে বলে, তুমি হ্যাঁ বলে দিলেই আর কেউ কষ্ট পাবে না। সোহা বুঝতে না পেরে সাফাতের দিকে ঘুরে তাকায়। সোহা বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই বলে, কিছু না বলে এক পাও নড়বে না। আবারও চলে যেতে নিলে বলে, আমার থেকে খারাপ কেউ হবে না সোহা। সোহার সামনে গিয়ে দাঁড়ায় সাফাত, বলে, কিছু বলছো না কেন? আমি কিন্তু এক্ষুনি উত্তরটা জানতে চাই, আর তুমি দিবেও। সোহা রাগ দেখিয়ে বলে, কিসের উত্তর জানতে চান? গতকালকে বিয়ে ঠিক করে আসলেন, আজকে আবার আমার সাথে এসব নাটক করছেন। আপনাদের পুরুষদের মানুষের কয়টা লাগে বলুন তো? আমার কিন্তু ভালো লাগছে না। সাফাত হালকা হেসে বলে, তাই তোমার বুঝি তাই মনে হচ্ছে? মনে হবে কেন? যা সত্যি তাই দেখছি। একজনের সাথে বিয়ে ঠিক করবেন আর আমার সাথে এসে ঢং করবেন। সরি, আমি এমন মেয়ে নই। আর আমার পরিবার আছে, ওরা আমাকে এই শিক্ষা দেয়নি। সোহা এবার রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে আসে। সোহা কি করছে কি বলছে বুঝতে পারছে না, মুখে যা এসেছে বলে এসেছে। সোহার সাফাতকে পছন্দ, তাই বলে বিয়ে ঠিক হয়েছে তাও পছন্দ করে, এমনটা জানার পরও কখনো সম্পর্কে জড়াবে না। সাফাত আগেই বুঝতে পেরেছিল সোহা এমনটাই বলবে, তাই তো একটু মজা নিয়েছে। বাইরে সোহার কাছে এসে বলে, চলো তোমাকে দিয়ে আসি। সোহা মাথা নেড়ে সম্মতি জানায়। রাস্তায় এসে রিক্সা দাঁড় করায়। সোহা জিজ্ঞেস করে, রিক্সা কেন? সাফাত উঠে বসে বলে, উঠে আসো বলছি। সোহা শাড়ি পরে উঠতে পারছে না, একটু কষ্ট হচ্ছে, তাই সাফাত হাত বাড়িয়ে দেয়। সোহাও উঠে বসে। হালকা শীত, বিকেল গড়িয়ে সন্ধ্যা, দুজন মানুষ, শাড়ি পরা, ভালোই লাগছে সোহার। তবে মাঝখানে বিশাল দূরত্ব। এই দূরত্বটা না থাকলে আরো সুন্দর হতো, অনুভব করতে পারতো প্রিয় মানুষের সাথে প্রিয় মুহূর্তটা, কিন্তু তা যে হচ্ছে না। সোহা রাস্তার দিকে তাকিয়ে মানুষ দেখছে। সাফাত হাতে থাকা ওষুধ টিস্যু দিয়ে মুছছে, কেউ কথা বলছে না। অন্যদিকে রিক্সা ঘোরাতে সোহা ভুরু কুঁচকে সাফাতের দিকে তাকায়। সাফাত বুঝতে পারছে সোহা জিজ্ঞেস করতে চাচ্ছে, কোথায় যাচ্ছি? সাফাত অন্যদিকে তাকিয়ে বলে, বসে থাকো, দেখতেই পাবে। আর একটু সামনেই এসে পড়েছি। রিক্সা থেকে দুজনে নেমে পড়ে। সোহা চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখছে। সাফাত একটু সামনে গিয়ে সোহাকে নিয়ে একটা জায়গায় বসে। এখানে মানুষ ঘুরতে আর সময় কাটাতে আসে। সোহাকে দেখেই বোঝা যাচ্ছে অস্বস্তি হচ্ছে ওর, তাই সাফাত ফোন বের করে রিফাতকে কল করে বলে এখানে চলে আসতে সবাইকে নিয়ে। সোহার কল আসতেই সিমি আপুর সাথে কথা বলে নেয়। এরপর সাফাতকে উদ্দেশ্য করে বলে, আমি বাসায় যাব। একটু বসো, কথা আছে তোমার সাথে। তুমি তো আবার সিরিয়াস কথাকে ফান মনে করো। এরপর কোনো কথা না বলে ফোন থেকে একটা ভিডিও বের করে বলে, আমার হবু শ্বশুর বাড়ির ভিডিও, চাইলে একটু দেখতে পারো। সোহা ফোন নিতে চায়নি। সাফাত জোর করে সোহার হাতে দিয়ে দেয়। ফোনের স্ক্রিনে তাকাতে সোহাদের বাসা দেখতে পায়, সাথে সবাই। সোহা পুরো ভিডিওটা ভালো করে দেখে। সাফাত অন্যদিকে তাকিয়ে বসে আছে। সোহা ফোনটা বন্ধ করে মাথায় দুহাত দিয়ে চেপে ধরে বসে আছে, মাথায় কিছুই ঢুকছে না। রিফাত সবকিছু কথা, আড্ডা ভিডিও করে দিয়েছিল সাফাতকে, আর সাফাতকে কিছু প্রশ্ন করছে না। সাফাত সোহার হাত ধরতে গেলে সোহা উঠে দাঁড়ায়। সাফাত জিজ্ঞেস করে, তোমার কি শরীর খারাপ লাগছে সোহা? সোহা একটু সামনে চলে যায়। ইচ্ছে করছে সাফাতকে ইচ্ছে মতো থাপড়াতে। সাফাত সোহার পেছনে গিয়ে দাঁড়ায়, নরম গলায় বলে, সরি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আগে যদি তোমাকে বলতাম তুমি রিজেক্ট করে দিতে পরিবারের দোহাই দিয়ে, আর তা আমি কখনো মেনে নিতে পারতাম না। এই জন্যই এই পথে চলা। প্লিজ সোহা, রাগ করো না। সোহা এখনো কোনো কথা বলেনি। সাফাত সোহার হাতের উপর নিচের হাতটা রেখে বলে, ভালোবাসি সোহা। সোহা চুপ থাকতে পারেনি, সাফাতকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সাফাতও খুব শক্ত করে তার প্রেয়সীকে জড়িয়ে ধরে, মাথায় হাত দিয়ে বলে, কান্না করার কি আছে বোকামে? এখন আর কোনো মন খারাপ না, এবার সবকিছুই ভালো হবে। সোহা মাথাটা সোজা করে চোখের পানি মুছে দিয়ে বলে, সবাই এভাবে আমার থেকে লুকাতে পারলে? সাফাত সোহার হাতটা মুঠোবন্দি করে সামনে হাঁটতে হাঁটতে বলে, আমাদের ভালোর জন্যই তো বলিনি, আগে বলে দিলে কি আর সারপ্রাইজ হতো বলো? সোহা অভিমানী গলায় বলে, আর আমি যে এত কষ্ট পেলাম তার বেলায়? সাফাত হালকা হেসে বলে, কষ্ট পেলে কেন?
সোহা হাত ছাড়াতে ছাড়াতে বলে, হাত ছাড়ুন, আমি বাসায় যাব। আপনার সাথে আমার কোনো কথাই নেই। আমি একলাই ভালো আছি। আমার দরকার নেই এত মিথ্যুকের সাথে সম্পর্ক করার। সাফাত আরো শক্ত করে হাতটা ধরে বলে, তোমার দরকার না থাকুক, আমার দরকার আছে। শুনেন, বলো, শুনছি। চলেন আজ একসাথে রিক্সায় ঘুরি। আপনার কাঁধে মাথা রাখার অনুমতি দেবেন আমায়? আমার এটুকু হলেই হবে, বেশি কিছু চাইবো না। সাফাত চোখ টিপে মেরে বলে, যদি না দেই? জোর করে মাথা রাখবো। আপনার কি এখন আমার একদম ব্যক্তিগত মানুষ আপনি, এতে আপনারও কিন্তু হস্তক্ষেপ করার জায়গা নেই। সাফাত একটা রিক্সা ডেকে এনে দুজন উঠে বসে। রিফাত কল করে জানিয়ে দেয় একটু পরে আসছে। খুব সুন্দর পারফরমেন্স হচ্ছে এখন। সাফাত বলেছে, আমরা এখন ঘুরছি, পরে তোদের সাথে দেখা করে নিব। সাফাত সোহার হাত ধরে বসে আছে। সোহা মাথাটা সাফাতের কাঁধে রাখে। দুজনের ভেতরেই খুব সুন্দর এক ভালো লাগা কাজ করছে। সোহারও খুব হালকা লাগছে। এতদিনের চাপা কষ্ট যে শেষ হলো। শুনছো, ভালোবাসি। আমিও। তুমিও কি? না বললে কিভাবে আমি বুঝবো? সাফাত ইচ্ছে করেই সোহাকে দিয়ে বলাতে চাচ্ছে ভালোবাসি কথাটা। সোহা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে, যাতে করে কেউ ওর লজ্জা মাখা মুখটা দেখতে না পায়। সোহা, ভালোবাসো আমায়? আচ্ছা ভাইয়া, এত সহজে কিভাবে রাজি হয়ে গেলে? আর আম্মু, আমি তো কিছুই বুঝতে পারছি না। সাফাত মুস্কি হেসে বলে, তা তোমার না জানলেও চলবে, তবে এইটুকু নিশ্চিত থাকো আর আমাদের বাধা নেই। সোহা জিজ্ঞেস করছে, আচ্ছা আঙ্কেল আন্টি কিছু বলেনি? আমার মতো একজনকে এত সহজে মেনে নিল? আমি তো আর তাদের ছেলের বউ হওয়ার মতো যোগ্য নই। ব্যাপারটা কি আসলেই সহজ ছিল? সাফাত সোহাকে হালকা ধাক্কা দেওয়ার অভিনয় করে বলে, চলন্ত গাড়ি থেকে ফেলে দিব কিন্তু। আর একটা বাজে কথা নয়, তোমার কি আসলেই মনে হয় তুমি আমার যোগ্য নও? আর কোনোদিন যেন এমনটা না শুনি। হাত দিয়ে হালকা কাছে টেনে বলে, আমার জন্য আর আমার পরিবারের জন্য তুমি বেস্ট। তুমি আমাদের বাড়ির রানী হয়ে থাকবে সারা জীবন। আর আমার কাছে মনে হয় তোমার মতো যোগ্য মানুষ আমার জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। সোহার মাথায় চুমু খেয়ে বলে, ভালোবাসি সোহা, তুমি পাশে থাকলে আমি সারা জীবন সুখে থাকবো। সোহা ব্যস্ত শহরে তাকিয়ে হালকা হেসে ভাবে, এত সুখ বুঝি আমার পাওনা ছিল? জীবনের সব থেকে সুন্দর উপহার হয়তো বিধাতা আমার জন্য দিয়ে দিয়েছে। পুরো শহর রিকশায় করে ঘুরে দুজন। নদীর উপর ব্রিজে দাঁড়িয়ে আছে ওরা। মাত্রই ফুচকা খেলো দুজন। কি যে ভালো লাগছে সোহার। প্রিয় মানুষ, প্রিয় জায়গা, তারপর আবার পরনে শাড়ি, হালকা মৃদু বাতাস। সময়টা যদি এখানেই থেমে যেত। সাফাত সোহার পাশে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, সোহা, জীবন কত সুন্দর তাই না? হয়তো প্রিয় মানুষকে নিয়ে উপভোগ করতে পারলে বেশি সুন্দর। সোহার নদীর পানির দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমরাও এখন তাই হয়ে গেলাম। সুন্দর সময় আর সুন্দর মন নিয়ে জীবনটা পেরিয়ে যাক দুজনের। সাফাত আরো একটু ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়ায়। নদীর পানির স্রোতে বয়ে চলা ঢেউ দেখছে। সোহা পেছন থেকে ডেকে বলে, শুনেন, একটু জড়িয়ে ধরে কান্না করে হাফ ছেড়ে বাঁচতে দেবেন? আমার না অনেক দিনের জমানো কান্না আছে, ঠিকঠাক জায়গা পাইনি তো এতদিন। সাফাত পেছনে ফিরে তাকায়, দুহাত বাড়িয়ে দিতে। সোহা ঝাঁপিয়ে পড়ে সাফাতের বুকে, সাথে সাথে কান্না করে দেয়। সাফাতের মুখে লেগে আছে হালকা হাসি। তাকে পাওয়ায় একজন মানুষ কাছে। এর থেকে ভালো মানুষ আর ভালোবাসা বোধহয় হয় না। সাফাত মাথায় হাত দিয়ে বলে, বোকা মেয়ে, এত কান্না কেউ করে? সোহা কান্না মিশ্রিত গলায় উত্তর দেয়, এটা যে সুখের কান্না। আমরা মানুষ দুঃখ পেলে বেশি কাঁদি, আর সুখ পেলে হেসে উড়িয়ে দিই। এই জন্যই বোধহয় বেশি দিন স্থায়ী হয় না। অনেকটা সময় পর সোহাকে বাসায় দিয়ে আসে সাফাত। তবে বলে দিয়েছে আগামীকাল সাফাত এসে বাসায় নিয়ে যাবে। সোহার তো খুব লজ্জা লাগছে, কিভাবে মিমি আপু আর আঙ্কেল আর আন্টির সামনে যাবে। সাফাত বুঝতে পেরে বলে, এত লজ্জা পেতে হবে না মহারানী, সারা জীবন কিন্তু ওখানেই থাকতে হবে। সোহার রুমে এসে দেখতে পায় সবাই চলে এসেছে। কোনো কিছু বুঝতে না দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আসতেই নিতু জিজ্ঞেস করে, কই ছিলি রে তোরা, তাও আবার এত সময় নিয়ে? সোহা টেবিলের থেকে একটা বই হাতে নিয়ে নিতুকে ছুঁড়ে মারে। তৃষা বলে, ও মা, তোর আবার কি হলো? সোহা রেগে গিয়ে বলে, একদম আমার সাথে নাটক করবি না। এতদিন কিভাবে পারলি এত কিছু লুকাতে? নিতু না বোঝার ভান করে বলে, কি তোর থেকে লুকিয়েছি আবার? সোহা বিছানায় বসে চুলে বেনি করতে করতে বলে,
আর নাটক না করলেও চলবে। সাফাত আমায় বলে দিয়েছে সবটা। নিতু আর তৃষা সাথে হিম্মা একসাথে চিল্লিয়ে বলে, কি? সাফাত? সোহা উঠে দাঁড়ায় এবং বলে, তো কি বলবো, ভাইয়া নাকি? তৃষা উঠে এসে সোহাকে জড়িয়ে ধরে বলে, বাহ, তাহলে ওকে হয়ে গেল। নিতু আর হিমা হালকা নাচতে নাচতে বলে, আজকে তো তাহলে খুশির দিন। সোহা ওদের কাণ্ডে শুধু হাসে। মানুষগুলো কত ভালো, এত ভালো বন্ধু পাওয়া যে ভাগ্যের। সাফাত আগেই বলে দিয়েছিল সোহার পরিবারের মানুষকে আজকেই চলে আসতে, কারণ সাফাত জানে সে আজকেই সব ঠিক করে নিতে পারবে, আর সবাই আসলে পরের দিন পাকা কথা বলতে পারবে। আর যে সম্পর্ক পবিত্র থাকে সেখানে বাধা কম আসে। সে চায় পবিত্রতায় তার প্রেয়সীকে বেঁধে তারপর দুজন মিলে পাখির মতো উঠতে। সোহা কিন্তু এই ব্যাপারটাও জানে না। সাফাত বাসায় এসে জানতে পারে সাদ্দাম, সিমিয়া আর সোহার আম্মুর সাথে নিতুর আম্মুরাও এসে পৌঁছে গেছে। আবির রিসিভ করে বাসায় নিয়ে গেছে। অনেক রাত হয়ে যাওয়ায় সবাই শুয়ে পড়েছে, তাই আর সাফাত কথা বলতে পারেনি। সকালে অবশ্য কথা বলে নেবে। বিছানায় শুয়ে শুয়ে কতক্ষণ সোহার সাথে মেসেজ করে নেয় সাফাত। আগামী 3 দিন কলেজ বন্ধ, তাই কলেজ সংক্রান্ত প্যারা নেই। সোহাকে সে সকাল 11টায় নিয়ে আসবে। আর সোহার কলেজ থেকে পাওয়া পুরস্কারটা তখন মিমির কাছে ছিল। মিমি বাসায় এসে সাফাতের রুমে সাজিয়ে রেখে দেয়। সাদ্দামরাও দেখেছে, খুব খুশি হয়েছে বোনের কৃতিত্বের পুরস্কার দেখে। পুরস্কারটা দেখে সাদ্দামের চোখটা ঝাপসা হয়ে আসে। আজ বাবা থাকলে কতই না খুশি হতো। সিমিয়া পাশে এসে ইশারায় সান্ত্বনা দেয়। সিমিয়ার মুখের দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দেয় সাদ্দাম, যার অর্থ হলো সে ঠিক আছে। তার জীবনে এখন যে সবচেয়ে বেশি প্রায়োরিটি তার মা, বোন আর বউ। এই 3 জন মানুষকে নিয়ে বেঁচে থাকার ভালো রাখা যে লক্ষ্য আর তার দায়িত্ব। সোহা, নিতু, তৃষা আর হিমাকে নিয়ে বের হয় সাফাত। সাথে রিফাত, আকাশ, আবির আর নাহিলও আছে। সাফাতের বাইকের পিছনে বসে আছে সোহা, হালকা করে হাতটা কাঁধে ধরে আছে। কেমন যেন লজ্জা লাগছে খুব। আর সাফাত আর চোখে একটু পরপর লুকিং গ্লাস দিয়ে সোহাকে দেখছে আর মুস্কি হাসছে। বাসায় এসে সবাইকে নিয়ে ভেতরে চলে যায় সাফাত। সোহা সবার পেছনে আছে। সাফাত এগিয়ে গিয়ে হাত ধরে ভেতরে চলে যায়। সোহা বারবার বলছে হাত ছেড়ে দিতে। সবাই দেখলে কি ভাববে? সাফাত এসবের কোনো তোয়াক্কা করছে না। ড্রয়িং রুমে যেতে সোহা চোখ বড় বড় হয়ে যায়, কারণ সামনে যে তার মা আর ভাইয়া ওরা বসে আছে। সাফাতের দিকে তাকাতে সাফাত হাত ছেড়ে দিয়ে মিটিমিটি হাসতে থাকে। সোহার রিয়াকশন এখন কেমন হওয়া উচিত সে নিজেও বুঝতে পারছে না। মিমি সোহাকে বলে এগিয়ে আসে। সোহা আগের নাই দাঁড়িয়ে আছে। এবার সিমি এগিয়ে আসতেই সোহা বাবুকে কোলে তুলে নেয়। সোহার এমন পরিস্থিতিতে কেমন জানি খুব কান্না পাচ্ছে। এত কিছু সবাই গোপন করে নিল। সাফাত কালকে এত কিছু বলার পরও বলল না ওরা আসছে। নিতু আর তৃষা এগিয়ে যায়, সিমিয়াকে হালকা জড়িয়ে ধরে। নিতুও জানতো না যে ওর আম্মু আর আপুরা আসছে, ওদের মাথায় আসেনি। মিমি আর মিমির আম্মু সোহাকে নিয়ে ওদের পাশে বসায়। সোহার আম্মু পাশে আসতেই সোহা বাবুকে কোলে নিয়েই নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সোহার কাণ্ডে সাদ্দাম, সাফাত সবাই হাসছে। পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষ। সাফাত গিয়ে সাদ্দামের পাশে বসে। সোহা মাথা নুয়ে বাবুর দিকে তাকিয়ে বসে আছে। এমন লজ্জায় পড়বে ভাবেনি। এত মানুষের মধ্যে খুব লজ্জা লাগছে। সাফাত বুঝতে পেরে দূর থেকে দেখে দেখে সোহার কাণ্ডে হাসছে। এরপর শুরু হয় কথা। সবাই মিলে কিছু কথা বলা শেষ করে সাফাত আর সোহাকে জিজ্ঞেস করা হয় ওদের বিয়েটা কখন করার ইচ্ছে, এখন নাকি পরীক্ষা শেষ করে। সোহা কিছু বলেনি। মিমি কাছে গিয়ে জিজ্ঞেস করলে বলে বড়রা যা করে। এর মধ্যে সাফাত বলে আমি চাই বিয়েটা এখন হয়ে যাক, আর অনুষ্ঠানটা না হয় পরে হবে। আমি চাই আগে আমাদের সম্পর্কটা পবিত্র হোক, আর সোহার জন্য কোনো ক্ষতি হবে না। আমার সাথে কলেজে যেতে পারবে, বেশি কিছু না, জাস্ট কাবিনটা হয়ে যাক। সাফাতের কথায় সাদ্দামও সম্মতি জানায়, কেননা সোহার তো এমনি একা থাকতে হয় বাসা ছেড়ে। এর চেয়ে ভালো পরিবারের সাথে থাকলে। আর বর্তমান যুগটাও ভালো না। একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এমনি মেলামেশা করলে যে কোনো অঘটন ঘটার সম্ভাবনা আছে। সোহার তো সাফাতের কথা শুনে আরো বেশি লজ্জা করছে। সাফাত কত সহজে সবার সামনে বলে দিল, আর সোহা নিজে লজ্জা পাচ্ছে। সাদ্দামের আবার কালকে ফিরে যেতে হবে, সময় নেই বেশি। তারপর আবার সাফাতের আব্বুর মাত্র 2 দিন সময় আছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজকে রাতে বিয়েটা হবে। বেশি কিছু না, শুধু এখানে যারা উপস্থিত আছে তারাই থাকবে, কারণ অনুষ্ঠান তো পরে হবেই। আর এখন তো আয়োজন করার সময়ও নেই। সাফাত তো খুব খুশি। এই ফাঁকে সাফাত আবিরের আম্মু আর নিতুর আম্মুর সাথেও রিফাত, তৃষা, আবির, নিতুর কথাটাও বলে নেয়। সবাই রাজি হয়েছে, তবে ওদের বিয়েটা কিছুদিন পর হবে। আজকে সবাই খুব খুশি। সাফাতের আম্মু সোহার 2 হাতে বালা পরিয়ে দেয়। এরপর কপালে চুমো খেয়ে বলে আমার আরেকটা মেয়ে হয়ে গেল।
সোহা ওনাকে হালকা জড়িয়ে ধরে। আসলে এমন বন্ডিং থাকাই উচিত। একসাথে সারা জীবন থাকার জন্য বন্ডিং ভালো রাখাই জরুরি। মিমি সবাইকে নিয়ে মার্কেট করতে বের হয়ে যায়। কাপড় চোপড় কিনলেই হবে, কেননা সাফাতের বউর জন্য আগে গহনা কিনে রাখা। সবার জন্য কেনাকাটা শেষ করা হয়। সাফাত পছন্দ করেই সোহাকে হালকা গর্জিয়াস না তেমন একটা শাড়ি কিনে দেয়, কারণ তার কাছে সোহাকে নর্মালেই ভালো লাগে। তাই তার শখ তার প্রেয়সীকে নর্মাল রূপে বিয়ের দিন দেখবে। অনুষ্ঠান আবার করার সময় না হয় গর্জিয়াস কিছু করা যাবে। সাফাতের পছন্দ দেখে সোহা খুব মুগ্ধ হয়, তার পছন্দের সাথে যে মিলে গেল। কেনাকাটা শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এর মধ্যে যতটুকু আয়োজন করার দরকার শুরু হয়ে গেছে। বাসায় ফিরে সাদ্দামের কাছে যায় সোহা। সাদ্দাম নিজের বোনের মাথায় হাত রেখে বলে, আমার বোনটা সত্যি বড় হয়ে গেল। সাদ্দামের গলাটাও ভারী হয়ে আসে। সোহা ভাইকে ধরে কান্না করে দেয়। সিমিয়া ওদের ভাই বোনের কাণ্ডে কান্না করে দেয়। এর মধ্যে রুমে মিমি আসে। মিমি সোহার কাঁধে হাত রাখতেই চোখ মুছে নেয়। মিমি বলে, বোকা মেয়ে, কান্না করছো কেন? আমরা সবাই তো থাকবোই, তাই না? তুমি যেমন আছো তেমনই থাকবে। হালকা মুখটা মলিন করে বলে, আমার ভাইটা একটু সহ্য করলেই হবে। সাথে সাথে সোহা সহ সবাই হেসে দেয়। মিমিও হাসে। রাত 10টায় বিয়েটা সম্পন্ন হয়। সাফাত আর সোহা পাশাপাশি বসে আছে। সাফাতের যেন খুশির শেষ নেই, আর সোহা খুশি হলেও লজ্জা লাগছে খুব। সবার সাথে সব নিয়ম খাওয়া দাওয়া শেষ করে সোহাকে বান্ধবীরা মিমি সিমিয়া সবাই মিলে সাফাতের রুমে নিয়ে আসে। রিফাতরা সবাই মিলে হালকা সাজিয়েছে ঘরটা। বিশাল বড় রুম, সাথে খুব সুন্দর একটা ব্যালকনি। সোহার খুব পছন্দ হয়। সবাই মিলে সোহাকে রেখে বাইরে চলে যায়। সাফাতের গলা শোনা যাচ্ছে। সোহা বুঝতে পারছে সবাই মিলে ধরেছে টাকা দিতে। সোহা ভাবছে, আহা, আজ থেকে একজন মানুষ সম্পূর্ণ আমার সাথে এই রুমটাও সারা জীবন যেন একসাথে থাকার তৌফিক দান করে উপর আল্লাহ। আর কোনো কিছুর অপূর্ণ আমার নেই, আলহামদুলিল্লাহ। বিছানার মাঝে বসে আছে সোহা। এর মধ্যে সাফাত রুমে প্রবেশ করে। দরজা আটকে ভেতরে আসতেই সোহা নেমে আসে। সাফাত সোহার কাছে এসে কিছু বলতে যাবে, এর আগেই সাফাতকে শক্ত করে জড়িয়ে ধরে। সাফাত হেসে বলে, এই তুমি আবার কে? আমার বউ গেল কই? সোহা সোজা হয়ে কোমরে 2 হাত ধরে বলে, কি বলেন আবার বলুন। সাফাত এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। 2 হাত দিয়ে মুখটা তুলে বলে, ভালোবাসি বউ। বউ কথাটা শুনে সোহার পুরো শরীর কেঁপে ওঠে। এই একটা শব্দে এত কিছু হতে পারে, ভাবা যায়? সোহা চোখ বন্ধ করে বলে, আমিও ভালোবাসি। কাকে? আপনাকে। সাফাত বলে, আপনিটা আবার কে? চোখ বন্ধ অবস্থায় হালকা হেসে বলে, তোমাকে সাফাত। দুজনের মুখেই এখন পূর্ণতার হাসি। অবশেষে মিল হয়ে গেল সাফাত আর সোহারও। পূর্ণতা পেল দুজনের ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই গল্পের সকল পর্ব একসাথে খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।